ভেজা শাড়িতে এক যুবতী কন্যা পুকুর থেকে গোসল করে উঠছে। দক্ষিণের ঘরের জানালা থেকে দৃশ্যটি দেখে অনিরূপের গায়ের সমস্ত লোম সোজা হয়ে দাঁড়ালো। ভেজা শাড়িতে যুবতী মেয়েটাকে কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দেহের সমস্ত ভাঁজ কি নিদারুণ, আবেদনময়ী মাথা নষ্ট সৌন্দর্যে নারীর শরীরের আগাগোড়া ডুবে। অসম্ভব মাতাল দৃশ্য দেখে অনিরূপ চোখ সরাতে পারল না। জিহ্বা দিয়ে ঠোঁটখানা ভিজিয়ে নির্লজ্জের ন্যায় চেয়ে রইল। অনিরূপকে জানালার দিকে চেয়ে থাকতে দেখে ভাই অরূপ পায়েসের বাটি রেখে উঠে আসলো। অনিরূপের পাশে দাঁড়িয়ে নিচেও জানালা দিয়ে তাকালো। একটা মেয়ে ভেজা গায়ে দৌড়ে ঘরে ঢুকছে। শুধু এটুকুই দেখলো অরূপ। অনিরূপ বুক টান টান করে দাঁড়িয়ে আছে জানালার দিকে মুখ করে। গম্ভীর গলায় প্রশ্ন করলো অনিরূপ, মেয়েটাকে? অরূপ একবার উত্তরের ঘরে উকি দিল। মেয়ের বোন বোধহয় এসে একটা গামছা মেয়ের গায়ে জড়িয়ে মেয়ের দিকে চেয়ে বিড়বিড় করে কিছু বলে তাকে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। অরূপ আশপাশ দেখে বুঝলো, উত্তর করলো, ওর নাম আশা, তোমার হবু স্ত্রী। আমরা ওকেই দেখতে এসেছি আজ। নিধি আশাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মনে মনে নিধি আশার উপর প্রচণ্ড বিরক্ত। ইচ্ছে করছে আশার দু গালে থাবড়াতে। আজ পাত্রপক্ষ আসবে, সকাল থেকে আশাকে এ কথা পই পই করে বলে দেওয়া হয়েছে, সঙ্গে সাবধান করা হয়েছে আজ বাড়ি ছেড়ে যে বেরোবে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে। অথচ আশা তো আশাই। নিধি গোসলে যখন গেল, এই ফাঁকে আশা কখন যে পা টিপে টিপে বেরিয়ে এলো কেউ জানে না। আশাকে ইচ্ছে মতো বকাঝকা করে শাড়ি পরানোর সময় নিধি লক্ষ্য করলো আশার হাতগুলো শীতে কেমন কুঁচকে আছে। প্রায় 1 ঘন্টা পুকুরে গোসল করছে, পানির তো একটা প্রভাব পড়বেই। নিধি আশার কুঁচকে যাওয়া হাত খামচে ধরে রেগে জিজ্ঞেস করলো, হাত এমন কেন হয়েছে? পানিতে ভিজবি ভালো কথা, সব সময় ভিজিস, কিন্তু আজ তোকে মানা করা হয়নি? বল হয়নি? শয়তানের বাচ্চা, জ্বালিয়ে মারলি আমারে। আশা ঠোঁট উল্টে নিধির দিকে তাকালো। কৈফিয়ত দেওয়ার চেষ্টা করে বলল, আপা, আমি গোসল আজ করতাম না। মৌলিদের বাড়ির উঠোনে কাদায় পড়ে গেছিলাম, সত্যি। নিধি শুনল না। রোজ রোজ এমন অজুহাতকে শোনে পাগল ছাড়া। নিধি ড্রেসিং টেবিলের উপর থেকে ভ্যাসলিন নিয়ে আশার 2 হাতে মাখিয়ে দিল। আশা হতাশ গলায় নিচের নরম হয়ে আশা হাতের দিকে চেয়ে বলল, আপা, হাত নরম করে কি লাভ? পাত্র কি আমার হাত ছুবে? নিধি ভ্রু কুঁচকে তাকালো। আশার গায়ে শাড়ি সেফটি পিন দিয়ে আটকে শাড়ির আঁচল মাথায় তুলে দিয়ে বলল, না, কিন্তু নজর হাতের দিকে গেলে যেন তোর হাত দেখে তার কোনো খসখসে লাঠি না লাগে, সেজন্য। শোন আশা, বড় ঘরের আলাপ, ঘেটে দিস না কোনোভাবেই, না হলে খবর আছে তোর। আশা নিধির দিকে এবার নরম চোখে তাকালো। নিধি আশাকে নিয়ে কত চিন্তা করে। আশা আবেগে নিধির হাত খানা ছুঁয়ে বলল, আপা, আমার বিয়ে হয়ে গেলে তোমার বিয়ে কিভাবে হবে? তুমি সারা জীবন কি এভাবেই থাকবে বলো? নিধি বিছানা গুছিয়ে দিচ্ছে আশার ঘরের। কাজে মন দিয়ে নজরে লুকানোর চেষ্টা করে বলল, ডিভোর্সিদের বিয়ে একবারই হয়, বারবার না। এখন দ্রুত মুখে কিছু লাগা, পাত্র অপেক্ষা করছে। নিধি আশাকে নিয়ে এলো পাত্রপক্ষের সামনে। আশা হাতের চায়ের ট্রে। অনিরূপ তীক্ষ্ণ চোখে হেঁটে আসা আশার দিকে চেয়ে আছে। চোখ দিয়েই আশার শরীরের মাপ নেওয়ার কি নিদারুণ চেষ্টা তার। নিধি মৃদু হেসে সবাইকে বলল, আমার বোন, নাম প্রণালী রহমান আশা, ও পাত্রী। অনিরূপের মা ওয়াহিদা আরা মৃদু হেসে বললেন, ভীষণ সুন্দর নাম, আশা। আশা সবাইকে ধীরে ধীরে চা এগিয়ে দিল। অনিরূপকে চায়ের কাপ দেওয়ার সময় অনিরূপ ইচ্ছে করে আশার হাতে আঙুল ছুঁয়ে মৃদু হাসল। আশার গায়ে কাটা দিল যেন। আচমকা অনাকাঙ্ক্ষিত স্পর্শে আশা চমকে হাত সরিয়ে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ চায়ে চুমুক দিচ্ছে, ধীরে ধীরে সময় নিয়ে আশার দিকে চেয়ে। আশার কেন যেন মনে হলো অনিরূপ কাপে নয় বরং আশাকে ছুঁয়ে দিচ্ছে। আশা থতমত ভঙ্গিতে অনিরূপের দিকে চেয়ে সোফায় বসলো। অনিরূপের মা ওয়াহিদা বললেন, আশা, পড়াশোনা কতদূর করেছো? আশা নম্র গলায় জবাব দিল, এবার অনার্সে ভর্তি হব।
ওয়াহিদা হালকা হেসে বললেন, অনার্সে ভর্তি করে কিছু করার ইচ্ছা আছে? আশা নিধির দিকে তাকালো। নিধি বুঝতে পারলো ওয়াহিদার কথার অর্থ, সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, পড়াশোনাটা করছে আর কি, এখন সংসারে মন দিবে আশা। আশা বোনের দিকে একবার চেয়ে চোখ সরিয়ে নিল। নিধির কথার সঙ্গে তাল মিলিয়ে রহমান সাহেব বললেন, হ্যাঁ, আশা ভালো কাজ জানে আপা। আমার ঘরের কাজ তো ওরা দুবোনই সামলায়, কাজে ভীষণই পটু। ওয়াহিদার উত্তরটা মনোঃপুত হলো। তিনি হালকা হেসে অনিরূপের দিকে তাকালেন। অনিরুদ্ধের তীক্ষ্ণ দৃষ্টি তখনও আশার উপর নজর রাখছে। ওয়াহিদা বললেন, তোর কিছু জিজ্ঞেস করার আছে অনি? অনিরূপ চায়ের কাপ টেবিলে রাখলো। আশা অপ্রস্তুত চোখে একবার অনিরূপের দিকে চেয়ে চোখ সরিয়ে নিল আবার। অনিরূপ বলল, একবার আমি ওর সঙ্গে কথা বলতে চাইছি। একটু থেমে আশার দিকে চেয়ে বাঁকা হেসে বলল, আলাদাভাবে। অনিরূপের অমন করে বলা তাকানো সবেতেই শিরশির করে উঠল আশার সমস্ত গা। পাত্রের মুখে বেশরম কথা শুনে নিধি ও রহমান একে অন্যের মুখের দিকে চাইলেন। সবার মুখে অপ্রস্তুত ভাব ছড়িয়ে গেল। ওয়াহিদা গলা পরিষ্কার করার চেষ্টা করে কাশলেন। সবার মুখের দিকে চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে বললেন, পাত্রপাত্রীর জীবন বিয়ে যেহেতু ওরাই করবে, একটু আলাদা কথা বলে নিক ওরা, আমরা না হয় বাকি কথা আলাপ করে নিব। নিধি আশার দিকে তাকালো। আশা ইশারায় মুখ দিয়ে মানা করছে বারবার। আশা চাইছে না দেখে নিধি রহমানের দিকে তাকালো। রহমান সাহেব হালকা হাসার চেষ্টা করে বললেন, আশা, অনিরূপ বাবাকে আমাদের বারান্দায় ঘুরিয়ে আনো, যাও। আশা নিধির দিকে তাকালো। নিধি আশার হাতে হালকা চাপ দিয়ে ভরসা দিল। অনিরূপ উঠে দাঁড়ালো, গায়ের কালো পাঞ্জাবি ঠিক করতে করতে আশার দিকে তাকালো। আশা অনিরূপের দিকে একবার চেয়ে ধীর পায়ে হেঁটে বারান্দার দিকে গেল। পেছনে অনিরূপ আশার কোমরের দিকে চেয়ে হাঁটছে। বারান্দায় নানা রকমের গাছ লাগানো। অনিরূপ গাছগুলো একটা একটা করে ছুঁয়ে দেখছে। আশা এক কোনায় কোণঠাসা হয়ে শাড়ির আঁচল খামচে দাঁড়িয়ে আছে। অনিরূপের এক একটা আচরণ আশার গলায় কাটার মতো বোধ হচ্ছে। অনিরূপ লাল গোলাপের গাছটা দেখতে দেখতে বলল, ফুলের ঘরে ফুল, ইন্টারেস্টিং। তবে অপরূপের ফুলে নয়, ফুলের কাঁটায় বেশি ঝোঁক। কথাটা বলে অনিরূপ একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ল গাছ থেকে। আশা অনিরূপের হাতে থাকা গোলাপের দিকে তাকিয়ে আছে। অনিরূপ গোলাপের পাপড়ি একটার পর একটা ছিঁড়তে ছিঁড়তে প্রশ্ন করল, পড়াশোনা কতদূর করেছো? ওইটুকুই এনাফ। শেখ বাড়ির বউদের পড়াশোনা করে লাভ নেই, সংসারে মন দিয়ে লাভ। আশা কিছুই বলল না, বরং অবাক চোখে অনিরূপের হাতে সুন্দর এক গোলাপ ফুলের ধ্বংস দেখছে। আশা মুখ ফুটে কিছু বলতে চাইল, কিন্তু অনিরূপ তার আগেই আশাকে বলতে না দিয়ে নিচেই বলে বসলো, গান গাইতে পারো? আশা থামলো, পুরনো কথা গিলে ফেলে উত্তর দিল, টুকটাক। আশা ভেবেছিল অনিরূপ গান গেয়ে শোনাতে বলবে, কিন্তু অনিরূপ আশাকে অবাক করে বলল, গানের গলা কণ্ঠ অবধি যেন আটকে থাকে, গলার বাইরে আসলে বিপদ। আশা থমকে চেয়ে দেখছে অনিরূপকে। এ কেমন অদ্ভুত ছেলে! আশার এখন এই ছেলেকেই বিয়ে করতে হবে? আশা জেনে বুঝে একটা জাহান্নাম পরিবারে যাবে? নিজের পায়ে নিজে কুড়াল মারা বোধহয় এটাকেই বলে। নিজের ভাগ্যের উপর হাসলো আশা। অনিরূপ থামে। ঘেমে ভিজে যাওয়া আনমোনা আশাকে এক নজর দেখে শব্দ করে হেসে উঠে বলল, আরে ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, মাঝে মধ্যে আমাকে গান শোনাতে পারো, অনুমতি আছে। আশা ঢোক গিলে। আশার বোঝা হয়ে গেছে এই মানুষটাকে আশার কখনোই গান গেয়ে শোনানো হবে না। গান একটা শিল্প, কিন্তু অনিরূপ শিল্পের পূজারী নয়। আশা অনিরূপের দিকে চেয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কথাগুলো যেন ছট পাকিয়ে আশার গলায় আটকে আছে। অনিরূপকে আশার মোটেও সুবিধার লাগছে না। কোণে দেখতে এসে অনিরূপ চূড়ান্ত অভদ্রতার পরিচয় ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, তোমার বডির মাপ কত? হুট করেই বলে বসলো অনিরূপ। এতক্ষণ সব ঠিক থাকলেও এই কথা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেল আশা। থমকে তাকালো অনিরূপের দিকে। অনিরূপ আবারও প্রশ্ন করলো, বলো।
হতভম্ব আশা অস্বস্তিতে ডুবে মুখটা অন্য পাশে ফিরিয়ে বলল, জানি না। নিজের বডির মাপ জানো না? কেমন মেয়ে তুমি? অনিরূপ যেন এবার সমস্ত বাঁধ ভেঙে ফেলল, অভদ্রতার সর্বোচ্চ সীমা অতিক্রম করে নিল। অনিরূপের প্রত্যেকটা অপমানজনক কথা আশা সহ্য করলেই নিজের শরীর নিয়ে এই কথাটা আশা একদমই নিতে পারল না। আশা এবার নিজের শান্ত চরিত্র আর ধরে রাখতে না পেরে ক্ষেপে গিয়ে গরম চোখে তাকালো। ভস্ম করা রাগ নিয়ে বলল, না, আমাদের গ্রামে এসব হয় না, আর মেয়েরা এসব নিয়ে মাথাও ঘামায় না। আপনাদের শহরে এসব চলতে পারে। মেয়ে দেখতে এসে প্রথম দিন যে পুরুষ এই কথা জিজ্ঞেস করতে পারে সে কেমন পুরুষ আমার বোঝা হয়ে গেছে। আশা কথাটা বলে খামছে ধরা শাড়ির আঁচল ছেড়ে মুখ ঝামটা দিয়ে চলে যেতে নিল, অথচ অভদ্রের ন্যায় অনিরূপ এবার রীতিমতো আশার হাত চেপে ধরল। আশা এক প্রকার থমকে পেছনে তাকালো। অনিরূপ আশার হাতের কবজি এতটাই শক্ত করে ধরেছে যে আশার মনে হচ্ছে হাতটি আর একটাও আস্ত নেই। আশা হাত ছাড়ানোর চেষ্টা করলে হাত ওর পিঠের পেছনে মুড়ে অনিরূপ কড়া স্বরে বলল, অনিরূপকে মুখ ঝামটা দাও। বিয়ে করছি না? এত ন্যাকামি কেন করছো? হবু স্ত্রীর বডি কতটা অ্যাট্রাকটিভ বিয়ের আগে আমার জানা উচিত, রাইট? বিয়ের পর জেনে কি লাভ? ছাড়তে তো পারবো না তখন। অনিরূপের কথায় আশার নিচের উপরে ঘৃণা ধরে গেল। এতটা নোংরা চিন্তা ভাবনা কেউ আশাকে নিয়ে করতে পারে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি আশা। আশা এবার হাতটা যতটা পারে জোর করেই ছাড়িয়ে নিল। কঠিন চোখে অনিরূপের দিকে চেয়ে বলল, এজন্য বিয়ে করার এত তাড়া আপনার? শরীর চাই মেয়েদের? তাহলে বিয়ে না করে কোথায় চলে যান। জেনে রাখুন, আমি আপনার মতো অভদ্র কোনো ছেলেকে বিয়ে করছি না। আমি আজই এটা নিয়ে আব্বাকে বলবো। ছি, আপনি প্লিজ আমার সামনে আর আসবেন না। আমার আপনাকে দেখলেই ভীষণ অস্বস্তি হচ্ছে। আশা ঘেন্নার দৃষ্টি অনিরূপের দিকে ছুঁড়ে বারান্দায় অনিরূপকে একা রেখে চলে গেল। অনিরূপ ছেঁড়া গোলাপ মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে দেয়ালে এক হাত ঠেসল। আশার চলে যাওয়ার দিকে চেয়ে ভ্রু বাঁকিয়ে বলল, বিয়ে করবে না করে যাবেটা কোথায়? তুমি করবে, তোমার ঘাড়ও করবে। নামটা কি জানো? আশা? না, আশা বড়ি। আশার পেছনে পেছনে বারান্দা থেকে ফিরে এসে অনিরূপ পাঞ্জাবি ঠিক করে সোফায় বসলো। সামনে আশা বসা, সুন্দর মুখ রক্তিম অপমানে লাল। অনিরূপ আশার দিকে তাকালে আশা মুখ ঝামটা দিয়ে সরিয়ে ফেলল। এই লোকগুলোকে আশার বিষাক্ত মনে হচ্ছে। যাবেটা কখন এরা? অনিরূপ তির্যক হেসে আশার দিকে তাকিয়ে আছে। আশা অনিরূপের এমন তাকানোতে চূড়ান্ত বিরক্ত হচ্ছে। বারবার ভ্রু কুঁচকে নিচ্ছে। অনিরূপ যেন এতে ভীষণ মজা পাচ্ছে। আশা বিরক্ত হয়ে ভ্রু কুঁচকানো অনিরূপকে ভেতরে ভেতরে আত্মতৃপ্তি দিচ্ছে ভীষণ। বিয়ের কিছু কথা বাড়িতেই সারা হলো। বাকি কথা যে যার ঘরে বড়দের সঙ্গে আলাপ করে জানাবেন সিদ্ধান্ত নেওয়া হলো। ওয়াহিদা আর সোফা থেকে পার্স হতে উঠে দাঁড়ালেন। শাড়ির আঁচল মাটিতে ছুঁয়ে আছে তার। কথা বলার ধরন রাজকীয়। হালকা হেসে বললেন, আজ আসি বেয়াই, বিয়ের কেনাকাটা আত্মীয় স্বজনদের লিস্টটা আজ থেকেই শুরু করতে হবে। আমি অনির বিয়েতে আর দেরি করতে চাইছি না। রহমান সাহেব মৃদু হেসে সায় দিলেন। ঠিক আছে, আমিও আমার দিকটা আজ থেকেই দেখে নিচ্ছি। ওয়াহিদা রহমানের সঙ্গে কথা বলে সামনে এগোতে লাগলেন। আশা এখনো সোফায় এভাবেই বসে মূর্তির মতো মাঝে মধ্যে রাগান্বিত চোখে অনিরূপকে দেখছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে চোখাচোখি হওয়ার ভয়ে। এই মুহূর্তে শাড়িটা গা থেকে আশার ছিঁড়ে ফেলতে মন চাইছে। অনিরূপ অরূপের সাথে হাঁটতে হাঁটতে পেছনে আশার দিকে একবার তাকালো। অনিচ্ছায় দুজনের চোখে চোখ পড়ল। অনিরূপ ঠোঁট চিপা দিয়ে লিক করে ভ্রু নাড়িয়ে হাসল। আবারও দুষ্টু ইঙ্গিত অভদ্রতা। আশা তেলে বেগুনে চলে শাড়ির আঁচল মাথা থেকে ফেলে সোফা থেকে উঠে রেগে হনহনিয়ে নিজের ঘরে চলে গেল। অনিরূপ আশার যাওয়ার দিকে চেয়ে ভ্রু নাড়ালো। একবার আশার ঘরের দরজার দিকে চেয়ে দেখে। অরূপের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল,
আশার ছবি লাগবে একটা, জানি আয়। অরূপ আচমকা এমন কথা শুনে অবাক হয়ে অনিরূপের দিকে তাকালো, হা হয়ে বলল, ছবি তো আছে আমাদের কাছে, কনে ডেকারটা। অনিরূপ বলল, ভালো ছবি চাই আমার, একা একটা ছবি, শাড়ি পরে। অরূপ অনিরূপের দিকে হা হয়ে কিছুক্ষণ চেয়ে হো হো করে হেসে উঠে বলল, মেয়ে দেখতে এসে ফিদা ভাই, এখানে আসার পর থেকে অদ্ভুত আচরণ করছো। অনিরূপ গাড়ি অব্দি চলে এসেছে। গাড়ির দরজা হেলা দিয়ে এক পা বটে দরজায় ঠেসে অরূপের দিকে ভ্রু বাঁকিয়ে তাকালো। আদেশ লেগে আছে চোখে মুখে। অরূপ ভাইয়ের ইশারা বুঝল নিমিষেই। সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটল নিধির কাছে। নিধি তখন দরজার সামনে দাঁড়িয়েছিল। রহমান, ওয়াহিদা আরও কিছুটা উঠোনের সামনে দাঁড়িয়ে গল্প করছেন। অরূপ তাদের দিকে একবার তাকিয়ে নিধির দিকে ফিরল। নিধি ভদ্রতা নিয়ে বলল, কিছু বলবেন? অরূপ নিধির দিকে ঝুঁকে আশপাশ দেখে তারপর ফিসফিস করে বলল, বাবির ছবি চাইছে ভাই, শাড়ি পরা এক একটা ছবি দেওয়া যাবে? নিধি মাথা তুলে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ চোখে সানগ্লাস পরে গাড়িতে ড্রাইভিং সিটে ঢুকছে। নিধি হালকা হাসলো। আশাকে পাত্রের ভীষণ পছন্দ হয়েছে। কথাটা ভেবে ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। হালকা হেসে নিধি বলল, আমি ভেতর থেকে নিয়ে আসছি। নিধি আশার ঘরে গিয়ে ড্রয়ার খুঁজে ভালো শাড়ি পরা ছবি বের করলো। আশা বিছানায় বসে নিধির এত খুঁজাখুঁজি দেখে জিজ্ঞাসা করলো, কি করছো আপা, কি খুঁজছো? নিধি ছবি হাতে বেরিয়ে যেতে যেতে বলল, পাত্রকে তো ছবি দিচ্ছি। আশা থমকে গেল এ কথা শুনে। দৌড়ে নিধির পেছন পেছন আসতে আসতে বলল, আপা দাঁড়াও, দিও না ছবি আপা। নিধি কানে শুনেনি আশার কথা। ততক্ষণে উঠোনের সামনে চলে এসেছে। আশা থমকে চাওয়া মুখে নিধি অরূপকে ছবি দেওয়া দেখল। আশা হতাশ ভঙ্গিতে দরজায় মাথাটা ঠেসে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিধি অরূপের দিকে। ছবি পেয়ে অরূপ নিধির প্রতি কৃতজ্ঞতার চোখে তাকিয়ে বলল, থ্যাংক ইউ, আসি এবার, বাই। অরূপ গাড়ির দিকে ছুটছে। নিধি রহমান পাত্রপক্ষকে গাড়িতে তুলে দিয়ে ঘরে আসলো। ঘরে ঢুকে দুজনেই দেখে আশার মুখটা অন্ধকার থমথমে। নিধি রহমান দুজনেই একে অপরের দিকে তাকায়। অনিরূপের সামনে কয়েকটা মেয়ের ছবি এনে তুলে ধরল অরূপ। অনিরূপ মেয়েদের ছবিগুলো দেখে ভ্রু কুঁচকে ফেলল। ল্যাপটপের শাটার নামিয়ে অরূপের দিকে চেয়ে বলল, মানে? অরূপ হতাশ শ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, মানেটা হচ্ছে তুমি দ্য গ্রেট অনিরূপ শেখ জয় রিজেক্ট হয়েছে মেয়ে পক্ষের থেকে। আজ মায়ের কাছে কল এসেছে, কনেকে নাকি তুমি কি বলেছো, সেজন্য কনে বিয়ে করবে না বলে মানা করে দিয়েছে। অনিরূপ অরূপের দিকে চেয়ে থাকলো। মনে মনে আশার বাচ্চামো কাণ্ডের জন্য এক চোট হাসলো। মেয়েটা কি ভেবেছে অনিরূপ থেকে পার পেয়ে যাবে? এত সহজ সব কিছু এত আসান লাগে আশার কাছে? পোর আশা। অনিরূপ হালকা আওয়াজে বলল, সঙ্গে কি আর কিছু বলেছে? অরূপ ভ্রু কুচকে তাকালো, বলল, বলেছে তুমি হচ্ছে চূড়ান্ত অবৈধ, সে কোনো অবৈধ ছেলেকে কখনই বিয়ে করবে না। অনিরূপ ভ্রু বাঁকিয়ে তাকালো, তারপর শব্দ করে হেসে ফেলল। এটাও বলেছে? আহা কি বেচারা। অনিরূপ মাথা দুদিকে ঝাঁকিয়ে হতাশ গলায় বলল, আরে বড্ড বেচারি সাজলো তোর ভাবি। অনিরূপের কণ্ঠে উপহাস, যেন সে এই সব কিছুতেই ভীষণ মজা পাচ্ছে। অরূপ ভাইয়ের দিকে চেয়ে আছে। সে অবশ্য এতটা অবাক হচ্ছে না। ভাই এমনই তার, সেটা সে জানে। সে কেন, পুরো শেখবারে জানে এটা। অনিরূপ অভদ্র এক রোখা দুধে ধোয়া তুলসী পাতা নয়। অরূপের হাতে এখনো কনেদের ছবিগুলো। অনিরূপ কিছুক্ষণ মেয়েদের ছবিগুলোর দিকে তাকিয়ে হালকা হেসে ল্যাপটপের শাটার আবারও তুলে নিল। অরূপকে বলল, ছবিগুলোর দরকার নেই আর। তোর ভাই ওই অতি ভদ্র রমণীকেই বিয়ে করছে এবং করবে। অরূপ বিস্মিত হলো। অনিরূপের ঠোঁটের কোণে হাসি কেমন যেন অন্যরকম দেখাচ্ছে, একদম আলাদা ভিন্ন। অরূপ ভ্রু পাকালো।
কি পাকাচ্ছ তুমি তোমার মাথায় বলো তো ভাইয়া? উল্টা সিধা করতে চাইছো কিছু? অনিরূপ ল্যাপটপের দিকে চেয়ে ধীমে আওয়াজে বলে, আজ থেকে যা হবে সব উল্টোটাই তো হবে। সিধা থাকার দিন শেষ। শেখ বাড়িতে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। অনিরূপকে শেখ বাড়ির ছেলেকে পাত্রে বিয়ে করবে না বলেছে, অভদ্র বলে গালি দিয়েছে। কথাগুলো ওয়াহিদা রীতিমতো মানতেই পারছেন না। ডাইনিং টেবিলে ওয়াহিদা এটা নিয়ে আলাপ করছেন অনিরূপের বাবার উমায়াদের সঙ্গে। উমায়েদ সব শুনে শান্ত স্বরে বললেন, খামোখা মেয়ের উপর রাগ করো না মাইয়া। তোমার ছেলেকে তুমি চেনো, কখনোই দোয়া তুলসী পাতা ছিল না সে। হয়তো মেয়ের সাথে কোনো অসভ্যতা করেছে, মেয়ে রিজেক্ট করে দিয়েছে। বিয়ের আগে আসল রূপ দেখালে মেয়ে তো রিজেক্ট করবেই, এটাই ন্যাচারাল। ওয়াহিদা উমায়েদের কথায় আরো ক্ষেপে গেলেন। কাটা গায়ে যেন তার নুনের ছিটা পড়ল। ওয়াহিদা বললেন, তুমি শুধু আমাদের ছেলেরই দোষ দেখো সবসময় উমায়েত। উমায়েদ বললেন, আমি ফ্রেন্ড আরও দেখছি, কার সত্যি দোষ আছে সেটা দেখছি। তুমি এটা নিয়ে ভেজাল করো না। মেয়ে হাতে আরও আছে, আমি কবির সাহেবকে বলে আরও মেয়ের ছবি আনবো। ওয়াহিদা এতক্ষণ রাগারাগি করে হাঁপিয়ে গেছেন। লম্বা শ্বাস ফেলে বললেন, আনো এখন, কি আর করার। অনিরূপ তখন মাত্র খেতে বসেছে। অরূপ এদের কথা এতক্ষণে শুনে ভ্যাবলার মতো তাকিয়েছিল তাদের দিকে। সে এসবের মধ্যে নীরব শ্রোতা স্রেফ। অনিরূপ চেয়ারে বসতেই অরূপ জোরে চড়ে বলল, ভাই, মা মেয়ে দেখবে আরো। তোমার জন্য মেয়ের বন্যা বইয়ে দিবে মা বলেছে। অনিরূপ ভ্রু কুঁচকে ওয়াহিদার দিকে তাকালো। অনিরূপের মন খারাপ ভীষণ মনে মনে কথাটা ভেবে ওয়াহিদা অনিরূপকে সামলাতে বললেন, মন খারাপ করবি না উনি, আমার কাছে এর থেকেও সুন্দর মেয়ের ছবি আছে, আমি তোকে দেখাচ্ছি। অনিরূপ ভ্রু বাঁকালো, বলল, কার জন্য? ওয়াহিদা বলে, তোর জন্য। অনিরূপ খেতে খেতে বেশ স্বাভাবিক গলায় বলল, আমি বিয়ে করলে ওই মেয়েকেই বিয়ে করছি মা, মেয়ে দেখো না আর। ওয়াহিদা বললেন, কিন্তু মেয়ে তো বিয়েতে মানা করলো। অনিরূপ হালকা হেসে মায়ের দিকে তাকালো, মৃদু হেসে বলল, কিন্তু আমি কি ওকে ছাড়ছি? অনিরূপ মিথ্যে বলেনি। সে সত্যি আশার পিছু ছাড়েনি, বরং জড়িয়ে নিয়েছিল আশাকে নিজের সঙ্গে আষ্টে পিষ্টে। আশা বিয়েতে রাজি ছিল না। পুরো ব্যাপারটা অনিরূপের কাছে মারাত্মক অপমানের ছিল। তাই অনিরূপ একটা খেলা খেলল, একটা গেম। রহমান সাহেব গত বছর চড়া সুদে গ্রামের মোড়লের থেকে প্রায় 30,000 টাকা ধারে নিয়েছিলেন ধানের বীজ কেনার জন্য। সেই 30,000 টাকার সুদ এখন 1 বছরে এসে জমেছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। টাকা পরিশোধ করার সময়ের পূর্বে আজ মোড়ল পুলিশ নিয়ে যখন আসলো রহমান সাহেবের বাড়ি, মাথায় রীতিমতো বাজ পড়ল রহমান সাহেবের। মোড়লের হাতে হিসেবের কাগজ, পুলিশের হাতে হ্যান্ডকাফ। সব দেখে রহমান সাহেব হতভম্ব হয়ে গেলেন। প্রতিবাদ করে বললেন, টাকা ফেরত দেওয়ার তো আরো 2 মাস সময় বাকি আছে মোড়ল সাহেব, আমাকে সময় দিন দয়া করে। মোড়ল বিশ্রী হেসে পানের পিক মাটিতে ফেলে নখ দিয়ে দাঁত খুঁচিয়ে বলল, মাইয়ার বিয়া তো দিতে গেছিলা, টাকা না থাকলে বিয়ার সাহস কেমনে করো রহমান? মাইয়ার বিয়া তো ভাইঙ্গা দিলা, এখন ওই বিয়ার টাকা আমারে দাও, বাকি টাকার হিসাবও আজ করবা, নাইলে দেখো তো কারে নিয়ে আসছি। মোড়ল পুলিশের দিকে হাসি হাসি মুখে তাকালো। নিধি বাড়ি নেই, পড়াতে গেছে বাচ্চাদের। আশা উঠোনে। এত চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে বাইরে আসলো। মোড়ল আর রহমানের মধ্যে তুমুল দ্বন্দ্ব দেখে আশা হতভম্ব, কিছুই বুঝতে পারল না প্রথমে। এগিয়ে এসে পুলিশকে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে স্যার? পুলিশ ইমাদ গা ছাড়া ভাবে হেসে বলল, তোমার আব্বু শুধু টাকা ধার নিয়েছে, টাকা তো ফেরত দিচ্ছে না, উল্টো মেয়ে বিয়ে দিতে টাকা খরচ করছে। মোড়ল সাহেব তার টাকা চাইছে এখন। আমি আইনের লোক হিসেবে মোড়ল সাহেবকে সাহায্য করছি শুধু। ইমাদ বিশ্রী হেসে আশার দিকে তাকিয়ে বলল। আশা তাজ্জব হয়ে বলল, আইনের লোক হয়ে সুদের টাকা চাইতে এসেছেন আপনি? লজ্জা করেন আপনার? ইমাদ কিছু বলার আগে মোড়ল তেড়ে আসলো আশার দিকে, রেগে হিসিয়ে বলল, ওর লজ্জা কেন করবে? টাকা দেওয়ার আগে তোমার আব্বারে বলা হয় না এটা সুদের ধার? বলা হয় নাই? জিকাও তোমার আব্বারে।
সে তো জেনেই সুদের টাকা নিছে, এখন টাকা ফেরত দিবে। এখন আমগো লজ্জা খুঁজো বাপ বেটি, মাস্তানি চলে এখানে। আশা রহমানের দিকে তাকালো। রহমান লজ্জায় মাথা নিচু করে আছেন। মেয়েদের বারবার বারণ করা সত্ত্বেও সুদের আশ্রয় নিয়েছেন রহমান। মেয়েকে কি বলে এখন থামাবে? আশা মনে মনে তার উপর ব্যথিত হয়েছে, সেটা রহমান বুঝেছেন। আশা সত্যিই হতাশ হলো ভীষণ। মুসলিম হয়ে সুদের টাকা ধার নেওয়া হারাম, অথচ সেটা আব্বা কত সহজেই করে বসে আছে। আশা ভ্রু কুঁচকে ফেলল, রহমানের দিকে দৃষ্টি তাক করে বলল, আব্বা, তুমি আবার সুদের টাকা কেন নিয়েছো? গ্রামে কি আর কেউ ছিল না? সুদ নেওয়া হারাম। আব্বা, কতবার বলবো এটা? রহমান লজ্জিত ভঙ্গিতে মেয়ের দিকে চেয়ে বলল, আর কেউ টাকা দিতে চায় নাই, তাই বাধ্য হয়ে। আশা চোখ বুজে ফেলল অপমানে রাগে। রহমানকে আর কিছুই বলার নেই আশার। মোরল সাহেব বললেন, বাপ বেটির আলাপ শেষ হইলে আমার টাকা ফেরত দেওয়া হন, আমি টাকা নিয়ে যাইগা। আশা এগিয়ে এলো 2 কদম, স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কত টাকা বাকি আপনার? মোরল হাতের হিসাবের খাতা দেখে বলল, 30,000 দেওয়া হয়েছে আর 70,000 বাকি। আশা মাথা ঝুঁকালো। এতগুলো টাকা? যতটুকু ধার নিয়েছিল সেগুলো তো দেওয়া শেষ, এখন বাকি শুধু শোষণের সুদের টাকা। আশা পুলিশের দিকে এগোলো, বলল, আমাদের হাতে এখন আমার বিয়ের 50,000 টাকা আছে, এগুলো নিন, আমরা বাকি 20 পরে দিব। আমাদের সময় দিন প্লিজ। রহমান সাহেব মেয়ের কথা শুনে অবাক হলেন, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আশা, ওগুলো তোর আম্মার গয়না বেচার টাকা, এগুলো দিলে তোর বিয়ে কিভাবে দেব আমি? আমাকে সময় দিন মোড়ল সাহেব, আমি সব টাকা দিয়ে দেব। আমাকে মাত্র 7 মাস সময় দিন, দয়া করুন। মোরল এসব কথা শুনল না। রহমান সাহেবের এত কাকুতে মিনতি সব একটু কানে নিল না, বলা চলে কানে নিতে চায়নি বা সাহস হয়নি। উপরে যে মানুষটা আছে সে মানুষটারই হাতের পুতুল সেজে নাচছে ওরা শুধু। যা বলা হয়েছে, যা দেখানো হয়েছে, সেসব একে একে ঘটছে এই ক্ষেত্রে। এখানে মোরল পুলিশ সবাই এক একজন অভিনেতা। রহমান আর আশা রিয়েলিটি শো এর এক একটা ক্যারেক্টার শুধুমাত্র। মোরল এবার সরাসরি পুলিশকে বলল, আপনি ওকে হ্যান্ডকাপ পরাইবেন নাকি আমি আমার কাজ হাসিল করব? ইমাদ রহমান সাহেবের হাতে হ্যান্ডকাপ পরাতে গেলে আশা চিৎকার করে বলে, সুদের টাকার উপর আইনের কোনো সাজা নেই। আপনি আমার আব্বাকে হ্যান্ডকাপ কোন আইনের ভিত্তিতে পরাবেন? ইমাদ কিছু বলার আগে মোরল বলল, মোরলের আইনের ভিত্তিতে পড়াইব। আইন নাই তো কি হইল, বানানো যাইব না? যাইব তো, আমরা বানাই নিমো, তুমি চিন্তা করিও না আশামা। আশা ফ্যাল ফ্যাল চোখে নিজের বাবার হাতে হ্যান্ডকাপ পরাতে দেখে। মোরলের পাঞ্জাবির পকেটে একটা ছোট মাইক্রোফোন। মাইক্রোফোনে অনিরূপ সবার কথোপকথন শুনে বুঝে আর হাসে। আশা তার আশা। অতঃপর আশার শত চেষ্টার পরেও রহমান সাহেবকে তুলে নিয়ে যায় পুলিশ। রহমান সাহেব সদরের থানাতে যাবেন। আশা তাই তড়িঘড়ি করে ঘরে ঢুকে বোরকা পরে চাবি দিয়ে ঘর তালা দিয়ে বাইরে আসে। আশা শহরে যাবে, আইনের অপরাধের একটা বিহিত করা লাগবে। এইভাবে অন্যায়ভাবে রহমান সাহেবকে জেলে পাঠাতে পারে না কোনো আইন। আশা চাবি পাশের বাড়িতে দিয়ে আসে নিধির জন্য। নিধি এলে বলে দিতে বলে আজকের ঘটনার কথা। সব কিছু সামলে আশা তারপর একটা সিএনজি ভাড়া করে সদরের দিকে এগোয়। আশা থানার বেঞ্চে থতমত খেয়ে বসে আছে, মাথাটা ভন ভন করছে ভীষণ। নিধি বারবার বাড়ি থেকে কল দিচ্ছে, অস্থির হয়ে গেছে নিধি। 2 বোন একা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে বুঝতে পারছে না। টাকা না দিলে এরা ছাড়বে না রহমান সাহেবকে। সুদের টাকা হিসাব লুকিয়ে ফেলা হয়েছে, এখন হিসেবের খাতায় যোগ হয়েছে রহমান ধার হিসেবে 1 লক্ষ টাকাই নিয়েছেন। কি বিশ্রী হিসাব, কি নোংরা খেলা! কত সুন্দর নিরাপদ মানুষকে অপরাধের কাঠগড়ায় ঝুলিয়ে ফেলা হলো। আশার হাতে ফোন। শেষবার নিধির সঙ্গে কথা হয়েছে। নিধি সাপ সাপ বলে দিয়েছে কেস করার কথা, উকিল ভাড়া করার কথা। কিন্তু আশা জানে এসব কিছুই বৃথা। উকিল সে রহমানের মতো গরিব একটা পরিবারের কেস কেন লড়বে?
কেস আদালতে উঠাতেও প্রচুর টাকা চাই। অত টাকা দিয়ে কেস লড়ে আদৌ সফলতার হার খুব কম। তাছাড়া আশা কোথা থেকে পাবে এত টাকা? আশা আর কোনো উপায় দেখছে না। বাড়ি থেকে আসার সময় নিজের বিয়ের জন্য জমানো টাকা ব্যাগে করে এনেছিল, আরও 20,000 টাকা জোগাড়ের জন্য এনেছিল নিজের গলার চেইন। এটা এখন বিক্রি করতে হবে। আশা তখন থানা থেকে বের হচ্ছিল। মাঝপথে ইমাদ চা খেতে খেতে আশার সামনে এসে দাঁড়ালো। আশা ইমাদকে দেখে ভ্রু বাঁকিয়ে চাইল। ইমাদ বিশ্রী ভঙ্গিতে আশাকে আপাদমস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে তাকায়। আশা আচমকা পথ আটকানোতে বিরক্ত হয়, তবুও পুলিশের লোক দেখে ভদ্রতা বজায় রেখে বলে, কিছু বলবেন? ইমাদ এক হাতে আশার হাত ধরার জন্য হাত বাড়ায়। আশা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। ইমাদ হালকা হেসে বলল, টাকা দরকার, ম্যানেজ হয়ে যাবে। শুধু শুধু? আশার সরাসরি প্রশ্ন। ইমাদ আঙুল দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে নোংরা হেসে বলল, আমার কটেজ সামনেই, এক রাত কটেজে দেখা করো, টাকার হিসাব মিলে যাবে। আশার রাগে অপমানে গা রি রি করে উঠল। শক্ত এক থাপ্পড় বসাতে ইচ্ছে হলো পুলিশ রূপে জানোয়ার ইমাদের গালে, কিন্তু আশা হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজেকে আটকালো। পুলিশকে চড় মারা মানে রহমান সাহেবের কেস আরো জটিল করে ফেলা। আশা বুদ্ধিমান, সেটা কখনো করবে না। আশা নিজের রাগ সংবরণ করে। মুখে অপমানে আবারও লাল হয়ে গেছে। আশা শান্ত থাকার চেষ্টা করে হাত ছাড়ে। কঠোর কণ্ঠে বলে দেয়, আপনার প্রস্তাব আমার লাগবে না, টাকা আমি জোগাড় করে নিতে পারবো। আশা কথাটা বলে দ্রুত টাকার ব্যাগ হাতে বেরিয়ে যায় থানা থেকে। আশা থানা থেকে বেরিয়ে যেতেই একজন কনস্টেবল সবার থেকে লুকিয়ে অনিরূপকে কল লাগায়। স্যার, ম্যাম বোধহয় আজই টাকা জোগাড় করে ফেলবেন। কিভাবে এতগুলো টাকা? অনিরূপের বিস্মিত কণ্ঠ। ওনার বিয়ের জন্য জমানো টাকা আর চেন বিক্রি করবেন। অনিরূপ কিছুক্ষণ চুপ থাকে, তারপর হালকা হাসলো। মেয়েটার মধ্যে দম আছে বলতে হবে, ভাঙবে তবু মচকাবে না। বিয়ের টাকা দিয়ে অনিরূপের হক মারতে চাইছে। অনিরূপের জাঁকজমক করে বউ ঘরে তোলার ইচ্ছাকে দমন করতে চাইছে। রিউজ আশা। কিন্তু অনিরূপকে বিয়ের টাকা আশা কেন খরচ করবে? আশা সেটা করলে দ্য গ্রেট অনিরূপের গায়ে লাগবে না ব্যাপারটা? অবশ্যই লাগবে। অনিরূপ তাই হালকা হেসে স্বাভাবিক কণ্ঠেই বলল, টাকা ছিনতাই করাও। ছিনতাই? কনস্টেবলের অবাক প্রশ্ন। হ্যাঁ। অনিরূপের শান্ত উত্তর। কনস্টেবল বলল, এতগুলো টাকা হারিয়ে গেলে ম্যাম মূর্ছা যাবেন স্যার। হারবে না টাকা। ম্যামের হাজবেন্ডের কাছেই টাকা জমা থাকবে, সময় হলে পেয়েও যাবে। এখন যা বলে দিয়েছি করো। ঠিক আছে স্যার, আমি লোক লাগাচ্ছি। অনিরূপ কল কাটতে গেলে কনস্টেবল হঠাৎ কিছু একটা বলার জন্য উসখুস করে উঠে। স্যার, একটা কথা বলবো। কি? স্যার, ইমাদ স্যার। কনস্টেবল থামে, সতর্ক দৃষ্টিতে আশপাশ একবার দেখে তারপর মোবাইল আবার কানে রেখে ফিসফিস করে বলল, ইমাদ স্যার ম্যামকে কুইঙ্গিত দিয়েছেন আজ। সঙ্গে সঙ্গে অনিরূপের হাসি হাসি মুখ বদলে যায়, ভ্রু কুঁচকে যায়। হাতের ফাইল টেবিলে রেখে সম্পূর্ণ মনোযোগ দেয় ফোনে। তীর্যক কণ্ঠে জিজ্ঞাসা করে, কি ইঙ্গিত দিয়েছে? কনস্টেবল লাল দিয়ে গলা ভেজানোর চেষ্টা করে। অনিরূপকে বলা উচিত হবে, এরপর যদি কোনো ধ্বংসলীলা চালায়। অনিরূপের রাগ সম্বন্ধে কে না জানে। বলো কি বলেছে? অনিরূপ আবারও ব্যস্ত গলায় জিজ্ঞাসা করে। কনস্টেবল থামে, শুকনো গলায় বলে, ম্যামের টাকা তিনি দিবেন যদি ম্যাম এক রাত। কনস্টেবল আর কিছুই বলা লাগলো না। অনিরূপ টেবিলে জোরে এক থাবা দিয়ে উঠে দাঁড়ায়। রাগে কপালের নীল রং ফুলে উঠেছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তারই পোষা কুকুর কিভাবে নিচের মালকিনের দিকে হাত বাড়াচ্ছে। অনিরূপ নিজের রাগ দমিয়ে রাখে, জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে। তারপর মুখ চোখ লাল করে অনিরূপ শুধু এটুকুই বলে, ইমাদ যেন কখন থানা থেকে বেরোয়। আশার হাতে টাকার ব্যাগটা শক্ত করে ধরে রাখা। সে এই মুহূর্তে একটা পরিচিত সোনার দোকান থেকে গলার চেইন বিক্রি করে সবে 15,000 টাকা ফেরত পেয়েছে।
বাকি থাকে আরও 5,000। সেটুকু এখনো জোগাড় হয়নি। চোখে মুখে অন্ধকার দেখছে আশা। কি করবে? কোথা থেকে জোগাড় করবে টাকাগুলো? ভেবেছে নিধিকে জিজ্ঞাসা করবে। পরপর মনে হলো নিধির কাছে যেটুকু টাকা জমা ছিল সেটা সেদিন পাত্রপক্ষ আশায় তাদের আপ্যায়নে খরচ করে ফেলা হয়েছে। হঠাৎ করে মনে মনে আশা অযথাই চূড়ান্ত বিরক্ত হলো অনিরূপের উপর। ওই অভদ্র লোকটা যেদিন থেকে আশার জীবনে এসেছে সেদিন থেকেই যেন দুর্ঘটনা আশার জীবন থেকে যাচ্ছেই না। অভিশাপ হয়ে এসেছিল সে আশার এই সাধারণ সরল জীবনে। আশা ঠিক সঠিক ভেবেছিল। হয়তো সেদিন আশা বুঝেনি তার মনে মনে বিরক্ত রাগ নিয়ে যে অনিরূপকে অভিশাপ বলে আখ্যায়িত করেছিল, বাস্তবে সত্যি সত্যি সে একটা কাল অভিশাপ হয়ে এসেছিল আশার জীবনে। অনিরূপ বলে না আশাকে পৌর আশা। জীবন গল্পে আশাকে যতটা প্রতিবাদী করেছে, কঠোর নারী বানিয়েছে, বাস্তবতার একটা পর্যায়ে সে একই আশা অনিরূপের ভাষ্য মতে সত্যিকারের পর আশা বানিয়ে ফেলবে, সেটা কেই বা জানত? কেউই না। তেমন গল্পের আশাও জানেনি। আশা মনে মনে জীবনের মোড় সম্পর্কে ভাবতে ভাবতে ফুটপাত ধরে হাঁটছিল। টাকার ব্যাগ এখনো হাতে শক্ত করে চেপে রাখা। মনে মনে কিছু ভয় আছে আশা। মেয়ে মানুষ এতগুলো টাকা নিয়ে রাস্তায় বেরিয়েছে, কখন কোন অঘটন ঘটে যায় বলা মুশকিল। আশা আশপাশ দেখে এই গলিটা পেরিয়ে একটু হাঁটলেই থানা মিলবে। আশা তাই দ্রুত হাঁটা ধরে। কোনো মতে নীরব এই গলিটুকু পার করলেই বাঁচে। গলির মুখটা পেরোনোর আগে হঠাৎ আশার সামনে 3টে মোটর বাইক এসে ঘিরে ধরে। আশার পথ রোধ করে দাঁড়ায় মোটর বাইক দিয়ে। আশার মুখটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে যায়। টাকার ব্যাগটা বোরকার ওড়নার নিচে লুকিয়ে মোটর বাইক পাশ কাটিয়ে যেতে চাইলে একটা হেলমেট পরা ছেলে মোটর বাইক থেকে নেমে আশার পথ আটকে দাঁড়ায়। আশা থমকে যায়। এমন পরিস্থিতিতে আশা কখনো পড়েনি, তাই জানে না সে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হয়। আশা নিজের ভেতরে ভয়টুকু সেই ছেলেগুলোর সামনে প্রকাশ করতে চায়নি, তাই কণ্ঠে যথাযথ সাহস ঠেলে কঠোর কণ্ঠে বলে, এসব কি হচ্ছে? পথ ছাড়ুন আমার, আমি কিন্তু লোক ডাকবো। একটা হেলমেট পরা ছেলে আশাকে আপাত মস্তক দেখে ক্রূর হেসে বলল, লোক ডাকবে? ডাকো, বাঁচাও বাঁচাও বলো। হিরোইন, এটা বাংলা সিনেমা নয় যে ডাকলেই তোমার নায়ক চলে আসবে। এটা বাস্তব, অ্যান্ড বাস্তবে আমরাই নায়ক। আর কোনো নায়ক আসবে না আমাদের রুখতে। ভালোই ভালোই বলছি, সাথে যা যা আছে চুপচাপ দাও। আমি গায়ে হাত তুলতে চাই না, কিন্তু যদি উল্টাপাল্টা করেন। কথাটা বলে আশার দিকে 2 কদম এগিয়ে আসে হেলমেটধারী ছেলেটা। আশা ভয়ে নিজের বোরকা চেপে ধরে ছেলেটার দিকে শক্ত মুখে চায়। মুখে দেখা যাচ্ছে না এদের কারণই, সবার মুখে কালো হেলমেট পরা। আশা মনে মনে পালানোর পথ খুঁজছে। একটা লম্বা উঁচু ছেলে আশার কাছে ঘনিষ্ঠ হয়ে ফিসফিস করে বলল, আপনার গা বোরখার আড়ালে কেমন আন্দাজ করে লোম দাঁড়িয়ে যাচ্ছে। স্যার, এটাকে কি দেখে? সঙ্গে সঙ্গে পাশ থেকে আরেকটা ছিল ওই ছেলেটার হেলমেট নিজের হাতের ছুরি ঘষে ছেলেটার আশার থেকে চোখ সরিয়ে ওই ছেলেটার দিকে রাগ নিয়ে তাকায়। দুটো ছেলের চোখে চোখে কথা হয়, একজন অপরজনকে চোখের ইশারায় শাসায়। এদের এসব কিছু আশার আবছা আবছা লাগছে ভীষণ। স্যার, কে স্যার? দুটো ছেলের চোখে চোখে সাবধান বাণী সময়টা আশা কাছে লাগায়। টাকার ব্যাগ শক্ত করে চেপে এক দৌড়ে ছেলেদের মাঝখান কোণা দিয়ে বেরিয়ে ছুটে গেলেও একটা ছেলে সঙ্গে সঙ্গে আশার বোরকার ওড়না টেনে ধরে আশার মুখে রুমাল চেপে ধরে। আশা কিছু সময় ধস্তাধস্তি করে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ছেলের গায়ে লুটিয়ে পড়ে। ছেলেগুলো আশাকে মাটিতে আলগোছে শুয়ে টাকার ব্যাগটা আশার ওড়নার নিচ থেকে হাতে নেয়, তারপর কল লাগায় কাউকে। স্যার, টাকা পাইছি। ওর অবস্থা কি? ম্যাম বেহুশ হয়ে গিয়েছেন। হাসপাতালে আনো, আমি হাসপাতালেই আছি। ওকে স্যার। স্যার, টাকাগুলো? নজর দিবে না ওই টাকায়, যত হাজার আছে পুরোপুরি আমার কাছে জমা চাই। ওকে স্যার। স্যার, ম্যামকে কি মোটর বাইকে? আমি গাড়ি পাঠাচ্ছি।
কল কেটে ছেলেগুলো একে অপরের মুখের দিকে চায়। এই বোরকাওয়ালের মধ্যে দ্য গ্রেট অনিরূপ কি এমন দেখেছে কে জানে। তবে মেয়েটার মুখটুকু দেখা যাচ্ছে, শ্যামলা গরনের ছিমছাম চেহারা, শরীর মেদ হয়তো তেমন নেই, অতটা সুন্দর না হলেই